জাদুর নৌকায় ভ্রমণ। হারিয়া একজন কাঠুরে। সে রোজ জঙ্গলের থেকে কাঠ কেটে নিজের পরিবারের ভরণ পোষণ করে। হারিয়ার একটি ছোট্ট মেয়েও আছে, যার নাম রাধা। রাধার স্কুল যেতে একদম ভালো লাগে না, কিন্তু তাও রাধার ভবিষ্যতের জন্য হারিয়া তাকে বকে মেরে রোজ স্কুলে পাঠায়। রাধা ছোট্ট থাকতেই রাধার মা মারা গেছে। তারপরের থেকেই হারিয়া রাধাকে তার মার কমতি কখনো বুঝতে দেয়নি, আর রাধাকে অনেক ভালোবাসা দিয়েছিল। সকালের সময় সূর্যের কিরণ প্রীতমনগর নামের একটি গ্রামের চারদিকে ছড়িয়ে পড়েছে। প্রকৃতি একটি সুন্দর দৃশ্য দিয়ে ঘেরা ছিল, আর গ্রামের ঠান্ডা ঠান্ডা হাওয়া সবার মনে দোলা লাগিয়ে দিচ্ছিল। আর এই গ্রামের আবহাওয়া কোনো স্বর্গের চেয়ে কম ছিল না। রাধা আর তার বাবা হারিয়ার সঙ্গে খাবার খেতে বসে। ঠিক তখন হারিয়া খাবারের অল্পটুকু নিয়ে রাধাকে খাইয়ে দিতে দিতে বলে, সোনা মা, এই নাও, এটা খাও তো মা। দেখো তো, এটার ওপরে কি সুন্দর সাদা রঙের দই লেগে আছে। সোনা মেয়ে আমার। আমি এটা তখনই খাবো যখন তুমি আমায় আজ স্কুলে পাঠাবে না। তুমি যদি স্কুলে না যাও তাহলে তোমার ভবিষ্যৎ কিভাবে ভালো হবে? আমি একজন গায়িকা হতে চাই। দেখো না বাবা, আমার আওয়াজ কত সুন্দর, কত সুন্দর গান গাই আমি। হ্যাঁ, একদম তোমার মায়ের মতো। তোমার মায়ের গলার আওয়াজটাও অনেক সুন্দর ছিল। বাবা, আমি কেন আমার মার আওয়াজ শুনিনি? তোমার মা তো তোমার ভেতরে আছে। তোমার আওয়াজ মানেই তো তোমার মায়ের আওয়াজ। এরপর হারিয়া রাধাকে স্কুলের ড্রেস পরিয়ে তাকে স্কুলে ছেড়ে দিয়ে আসে, আর কাঠ কাটার জন্য জঙ্গলের দিকে যেতে থাকে। জঙ্গলে যাওয়ার পরে সে একটি গাছের সামনে যায়। গাছটা পুরো শুকনো। হারিয়া তার সমস্ত শক্তি দিয়ে তার কুড়াল দিয়ে গাছ কাটতে থাকে। ঠিক তখনই তার কানে একটি ছাগলের গলার আওয়াজ আসে। আরে, এটা তো ছাগলের আওয়াজ, কিন্তু এটা আসছে কোথা থেকে? হয়তো কেউ ছাগল চড়ানোর জন্য এসেছে। কিন্তু সে একটা কেন নিয়ে আসবে? নিয়ে আসলে তো অনেকগুলো একসাথে নিয়ে আসবে। দেখতে হবে আসল ব্যাপারটা কি। হারিয়া তার কুড়ালকে গাছের নিচে রেখে এদিক ওদিক দেখতে থাকে। সে কাউকেই দেখতে পায় না। তাই সে একটু এগিয়ে যায় এবং গিয়ে দেখে একটি গর্তের মধ্যে সাদা রঙের একটি ছাগল পড়ে আছে। সেটি সাহায্যের জন্য ম্যাঁ ম্যাঁ করছিল। আরে, এখানে ছাগল কিভাবে পড়ে গেছে? আর গর্তই বা কে করলো? প্রথমে আমি একে বের তো করি। হারিয়া সেই ছাগলটিকে গর্ত থেকে বের করে, আর ছাগল গর্ত থেকে বের হওয়ার পরেই হারিয়াকে ধন্যবাদ জানাতে থাকে। অনেক অনেক ধন্যবাদ কাঠুরে। এটা কিভাবে সম্ভব? তুমি কথা বলছো কিভাবে? হ্যাঁ, আমি কথা বলতে পারা ছাগল। আমি মানুষের মতোই কথা বলতে পারি। আচ্ছা, তুমি থাকো কোথায়? এই রকম ভাবেই জঙ্গলে। তুমি কি আমার সাথে আমার বাড়ি যাবে? আমার একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে, ও সব সময় একাই থাকে। তুমি না হয় তার সঙ্গেই থাকবে। আচ্ছা, আমার ছোট্ট বাচ্চা অনেক পছন্দ। আমি শুনেছি বাচ্চারা পশুদের অনেক ভালোবাসে। সে কি আমাকেও ভালোবাসবে? হ্যাঁ, আমার মেয়ে তোমাকে খুব আদরে রাখবে। এরপর সেই কথা বলতে পারা ছাগল হারিয়ার সঙ্গে তার বাড়ি যাওয়ার জন্য রাজি হয়ে যায়। হারিয়া তাকে নিজের সঙ্গে নিয়ে তার বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে সে তাকে তার মেয়ে রাধার সঙ্গে দেখা করায়। বাবা, তুমি আমার জন্য খুব সুন্দর একটা ছাগল নিয়ে এসেছো। আমি এর সঙ্গে সারা দিন খেলবো। ও আমার সাথে সারা দিন থাকবে। হ্যাঁ, অবশ্যই। তোমরা দুজনে অনেক খুশি থাকো।
এভাবেই হাসতে খেলতে তাদের দিন কেটে যায়। রাধা আর সেই জাদুই ছাগলটি একসাথে অনেক খুশি থাকে। রাধা সেই ছাগলটিকে অনেক ভালোবাসতে শুরু করে। এরপর একদিন গ্রামের এক বড় জমিদার গ্রাম দিয়ে ঘুরছিল। সেই সময় তার নজর পড়ে রাধার সেই অদ্ভুত ছাগলটির ওপর। বাহ, অনেক সুস্বাদু লাগছে। এর মাংস খেতে তো খুবই মজা হবে। কিন্তু এটা তো হারিয়ার বাড়ি, সেই কাঠুরের। হয়তো তারই ছাগল এটা। যাই, কিনে নেই। আর আজকে এটার মাংস খাবো, রুটি খাবো, আর বাসমতি চালের ভাত। হা 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 হা। এরপরে জমিদার হারিয়ার ঘরের দিকে যায়। তারপর সেই ছাগলটির মাথায় হাত বুলাতে বুলাতে হারিয়াকে ডাকতে থাকে। আরে ও হারিয়া, কোথায় তুমি? জমিদারের গলা পাওয়া মাত্রই হারিয়া ঘরের ভেতর থেকে দৌড়ে দৌড়ে বাইরে আসে। আরে আরে জমিদার বাবু যে, আসুন আসুন, বসুন, আমি চা আনছি। আরে না না, চা থাক। এই ছাগলটি তোমার না? হ্যাঁ জমিদার বাবু, এটা আমারই ছাগল। কিন্তু কেন? কোনো দরকার ছিল কি? বলুন আমাকে। আসলে আমার এই ছাগলটিকে চাই। তুই দাম বল। তুই যত বলবি আমি ততই দিতে রাজি। এটার মাংস খুব দারুণ হবে রে, খেতেও দারুণ হবে। না না জমিদার বাবু, আমি এই ছাগলটি বেচতে চাই না। তুই জানিস না তুই কাকে না করছিস? এটা আমার ছাগল, আমি একে বেচতে চাই না। আর আপনি জোর করে এটাকে নিয়ে যেতে পারেন না, কারণ এটা আমার। এখন আপনি এখান থেকে চলে যেতে পারেন। আমি দিতে চাই না আমার ছাগলকে। তুই অপমান করছিস রে আমাকে। এর ফল ভালো হবে না হারিয়া, দেখে নিস। এতটুকু কথা বলে জমিদার সেখান থেকে খুব রেগে বেরিয়ে যায় আর রাতে নিজের বাড়িতে দুটো চোরকে ডেকে নেয়। এরপর সে দুটো চোরকে হারিয়ার বাড়ি থেকে সেই ছাগলটিকে চুরি করে আনতে বলে। তারাও ঠিক সেই কথা মতোই কাজ করে। রাতে তারা ঠিক সময়ে হারিয়ার বাড়িতে পৌঁছে যায় আর চুপচাপ খুব সাবধানে হারিয়ার বাড়ি থেকে সেই ছাগলটিকে তুলে আনে। পরের দিন সকালে হারিয়া যখন দেখে ছাগলটি খুঁটির সঙ্গে বাঁধা নেই, তখন তার পায়ের নিচের থেকে মাটি সরে যায়। কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারে নিশ্চয়ই এটা জমিদারেরই কাজ। তাই সে সোজা জমিদারের বাড়িতে যায় এবং গিয়ে জমিদারকে জিজ্ঞেস করে যে সে তার ছাগলটি চুরি করেছে। কিন্তু জমিদার এই কথা শোনা মাত্রই তাকে মেরে সেখান থেকে ভাগিয়ে দেয় আর ছাগলটি লুকিয়ে রাখে। হায় ভগবান, আমি রাধাকে কি উত্তর দেব? ও কিভাবে থাকবে ছাগলটিকে ছাড়া? হারিয়া খুব চিন্তিত হয়ে পড়ে। সে সারাদিন এদিক ওদিক ছাগলটিকে খুঁজে বেড়ায়, কিন্তু সে ছাগলটিকে খুঁজে পায় না। সন্ধ্যা নামতেই সে তার বাড়িতে যায় আর গিয়ে দেখে রাধা এক জায়গায় বসে আছে এবং সমানে কেঁদেই যাচ্ছে। হারিয়া তাকে চুপ করানোর জন্য প্রচুর চেষ্টা করে, কিন্তু ছাগল না পাওয়ার কষ্টেতে রাধা খুব মনমরা হয়ে যায়। অন্যদিকে সেই জমিদার ছাগলটিকে নিয়ে নিজের কাছেই রেখেছিল। সে ছাগলটিকে মারতে চায় না, কারণ সে ভাবছিল এই ছাগলটির জন্যই তার বেজ্জতি হয়েছে। তাই তাকে মেরে খাবে না, বরং তাকে শুধু বিষ দিয়ে ছেড়ে দেবে। এরপরে কিছুদিন এভাবে কেটে যায়। রাধা খুব অসুস্থ হয়ে পড়ে। সে না খায় খাবার ঠিক করে, না কোনো কাজ ঠিকভাবে করে। তারপরে একদিন রাধা মনমরা হয়ে নদীর পাড়ে বসে থাকে। আর সেই নদীর পাড়ে বড় বড় ঘাস উঠেছিল। যেই রাধার নজর সেই ঘাসগুলির ওপর যায়, সে তার পাশে দেখতে পায় সেই ছাগলটির মৃতদেহ পড়ে আছে। সে দৌড়ে দৌড়ে সেই ছাগলটির কাছে যায়। সে বারবার ছাগলটিকে ডাকতে থাকে আর রাধার চোখ দিয়ে জল পড়তে থাকে, কিন্তু তার জাদুই ছাগলটি
মরে গিয়েছিল। এত কিছু তার নিজের চোখে দেখার পর সে তার জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়ে যায়। আর সে যেই না নদীর জলে পড়তে যাবে ঠিক তখনই সেখানে একটি জাদুই পরীর আবির্ভাব ঘটে আর রাধাকে বাঁচিয়ে নেয়। কি হয়েছে রাধা, তুমি এত কষ্টে কেন আছো? পরী জিজ্ঞেস করা মাত্রই রাধা তাকে সমস্তটা খুলে বলে, যেটির পরে পরী রাধাকে একটি জাদুই নৌকা দেয় আর বলে, এটা জাদুই নৌকো রাধা, এটায় বসে তুমি একটা অমৃতের ঝর্ণার কাছে পৌঁছে যাবে। আর সেখানে পৌঁছনো মাত্রই তুমি তোমার ছাগলকে সেই ঝর্ণার জল খাইয়ে দিও। তারপরেই তোমার জাদুই ছাগলটি একদম সুস্থ হয়ে যাবে। এইটুকু বলা মাত্রই পরী একটি জাদুই নৌকা তাদের সামনে প্রকট করে আর নিজের জাদুর সাহায্যে সে ছাগলটিকে নৌকার ওপর বসিয়ে দেয়। এরপরে রাধা নৌকার ওপর বসে যায় আর নৌকা তাদেরকে অমৃত ঝর্ণার সামনে নিয়ে যায়। সেখানে যাওয়ার পরে রাধা ঝর্ণার জল কিছুটা তার হাতে নেয় আর নিজের ছাগলের মুখে দিয়ে দেয়। যেই না সেই জল তার গলার নিচে যায় তখনই রাধার ছাগল সুস্থ হয়ে ওঠে, সে আবার বেঁচে ওঠে। নিজের ছাগলকে আবার জীবিত অবস্থায় দেখে রাধা অনেক খুশি হয়ে যায় আর তার চোখে মুখে খুশির ঝিলিক উপচে পড়ে। তারপর সে খুশি মনে তার ছাগলটিকে নিয়ে নিজের বাড়ির দিকে যেতে থাকে আর নিজের বাবাকে সমস্তটা খুলে বলে। এরপরে রাধা সব সময় খুশি থাকে আর সেই ছাগলটিও তাকে কখনো ছেড়ে যায় না। ছুটি তো পড়ে গেল, কিন্তু আমাদের তো এখনো সেভাবে কোনো প্ল্যান করা হলো না। আমিও সেটাই ভাবছি রনি, কি করা যায় এই ছুটিটায়। ভাবছি কোথাও বেড়াতে গেলে কেমন হয়, হয় পাহাড় কিংবা সমুদ্র। পাহাড়? আমার বাবা পাহাড়ে খুব ভয় করে। একবার আমার এক মাস্তুতো দাদার পিস্তুতো বোন। এই তুই থাম তো, কাজ নেই, খালি গল্প বানাতে শুরু করে দেয়। এই তুই এইভাবে খবরদার বলবি না বলে দিচ্ছি। উফ, আসল কথাটা আলোচনা না করে ভাট বকতে বসে গেলি দুজনে। শোন, এখান থেকে প্রায় 120 কিলোমিটার দূরে আমার এক দূরের মামা থাকেন। জায়গাটা খুব সুন্দর, সেখানে পাহাড় সমুদ্র দুটোই আছে। ভাবছি 4-5 দিন সেখানেই কাটিয়ে আসি, কি বলিস? তাহলে তো খুবই ভালো হয়। কবে যাবো গো আমরা বুলাদা? বাড়িতে একটু আলোচনা করে মামাকে খবরটা পাঠিয়ে দিই, তারপর না হয় 3 মক্কেল বেরিয়ে পড়বো। আমি আমার ক্যামেরাটাও নিয়ে যাব, একটা বেশ অ্যাডভেঞ্চারের গন্ধ পাচ্ছি এখন থেকেই। দেখিস বাবা, বেশি অ্যাডভেঞ্চার করতে যাস না যেন, শেষে না আবার তোর জন্যই আমাদের আবার অ্যাড দিতে হয়। কি যে বলো না বুলাদা। এই রনিটা সব ব্যাপারে লেট, ব্যাটাকে ফেলেই চলে যাব। ওই যে মিস্টার লেটুস নন্দ আসছে। কি হলো রে, এতেই তো চার্জ শেষ? তাহলে এত রাস্তা যাবি কি করে? না, মানে এত সকালে ওঠার অভ্যেস নেই তো, তাই মানে কি। থাক থাক, আর মানে টানে বোঝাতে হবে না, তাড়াতাড়ি বাসে ওঠ। আরে আমার বুলু যে, কতদিন পর এলি বাবা। আয় 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 আয়, এরা বুঝি সব তোর বন্ধু? হ্যাঁ মামা, কলেজের ছুটি পড়েছে, তাই ভাবলাম তোমার কাছে কদিন ঘুরে যাই। তা ভালো করেছিস, আমি তো এত বড় বাড়িতে একাই থাকি। নে নে নে, তোরা সব স্নান খাওয়া সেরে বিশ্রাম নে, দেখিনি বিকেলে সমুদ্রের ধারটা ঘুরে আসিস, হ্যাঁ ভালো লাগবে।
কি রে, তোরা সব রেডি তো একেবারে? ভালো ভালো, ঘুরে আয়, শুধু জঙ্গলের দিকটায় যাস না যেন। হ্যাঁ, কেন মামা, জঙ্গলে কি বাঘ বা সিংহ আছে? না না, তেমন কিছু না, তবে ওই লোকে নানা গুজব রটায়। ছাড় ছাড়, ওসব নিয়ে তোদের ভাবতে হবে না। বেড়াতে এসেছিস, মজা কর না, আনন্দ কর, যা। ও ভাই, ও ভাই, শুনছো? জলদি জলদি বলো, কি বলছো? মেলা কাজ আছে। এত বড় জাল নিয়ে মাছ ধরতে যাচ্ছ বুঝি? না তোকে খেলতে যাচ্ছি, পাগল করো না তো বাবু, পরে কথা বলবো, এখন যাই। বলছি যে আমরাও একটু যাই না তোমাদের সঙ্গে? আসতে চাইলে এসো, কিন্তু দূর থেকে দেখবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আয় আয় তোরা আয়। আইডিয়া। ব্যাপারটা তাহলে এই রকম। কি হলো বুলাদা? বলবো, এখন চল বাড়ি ফিরে যাই, ডিনার করে তোদের বিষয়টা বলবো। মাংসটা কিন্তু দারুণ খেলাম। সত্যি বুলাদা, তোমার জন্য আমাদের ছুটিটা দারুণ কাটছে। এই তো সবে শুরু, अभी तो পিকচার বাকি হ্যাঁ মেরে দোস্ত। মানে? মানে শোন, কাল তোরা দুজনে খুব সকাল সকাল উঠবি, বুঝলি? আমরা বেরোবো, তবে এইভাবে নয়, খালি গায়ে গামছা নিয়ে আর মামার লুঙ্গি পরে বেরোবো। আর হ্যাঁ, একটা গোপ আর দাড়িও লাগাতে হবে। কি বলছো বুলাদা? কিছুই বুঝতে পারছি না। যা বলছি তাই শোন। আর রনি, কাল উঠতে যদি দেরি করেছো বাচ্চা, তোমার মাথা আমি ভেঙে দেব। না না বুলাদা, আমি ঠিক উঠে পড়বো। আর শোন, মামাকে কিছু জানতে দেব না, যা করব সব আস্তে আস্তে করতে হবে। আর সঙ্গে একটা বড় থলি নিয়ে নিবি। চল, অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ি। বুলাদা, মনে হচ্ছে জেলেদের সর্দার আসছে, আর আমাদের এখানে থাকাটা উচিত হবে না। দাঁড়া, সুযোগ বুঝে এখান থেকে কেটে পড়বো। কড়া মাছ ধরলি তোরা? সব মাছ এদিকে নিয়ে আয়। কে কে ওখানে? কোথায় যাচ্ছিস তোরা? কে তুই? ইয়ে ইয়ে আমি সর্দার। তুই কে? এ কাজে নতুন মনে হচ্ছে, আগে তো কখনো দেখিনি। হাতে ওটা কি তোর? কিসের থলি?
না মানে ঝিনুক আছে, আমার বোন চেয়েছে তাই নিয়ে যাচ্ছি। সকাল সকাল তুই ঝিনুক কুড়োতে এখানে এসেছিস? হ্যাঁ, কি বলছে রে? হ্যাঁ, কই দেখি দেখি কটা ঝিনুক কুড়িয়েছিস, দেখি দেখ। রনি চলে আয়, চলে আয়, রান রান রনি রান। উফ, আর পারছি না বুলাদা, খুব খিদে পেয়েছে আর জল তেষ্টাও পেয়েছে। সে তো আমারও পেয়েছে, কিন্তু কিন্তু এটা আমরা কোথায় এলাম বুঝতে পারছি না। চল একটু এগিয়ে যাই। এটা সেই জঙ্গলটা না তো মামাবাবু যেখানে আসতে বারণ করেছিলেন? আমারও তাই মনে হচ্ছে বুলাদা, আমার কিন্তু খুব ভয় করছে। মুখটা বন্ধ করে চুপচাপ চল। একটা বাড়ি দেখা যাচ্ছে, চল তো দেখি, কেউ নিশ্চয়ই ওখানে আছে। কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? কোথায় গেল ওরা? কোথাও তো দেখতে পাচ্ছি না। এই অচেনা জায়গায় কোনো বিপদে পড়লো না তো? পুলিশে খবর দেবো কিনা বুঝতে পারছি না। যাই, একবার বড় বাবুর কাছে যাই। এটা কার বাড়ি গো বুলাদা? কিরকম অদ্ভুত বাড়িটা, তাই না? কোনো আসবাবপত্র নেই, অথচ উনুন করা, খুন্তি রাখা আছে। কত বড় বাড়ি! আর ওই দেখো, একটা ইয়া বড় খাড়া, আবার পাশে রান্নার তেলও রাখা আছে। ইস, আমার ক্যামেরাটা আনলে ভালো করতাম। এই তোরা থাম তো, ভাবছি এখানেই ফিশ পার্টি করব। বটি, কড়া, খুন্তি, রান্নার সব জিনিসই আছে। হ্যাঁ, এখানে ফিশ পার্টি? আর মামা বাবু? ও আমি ঠিক ম্যানেজ করে নেব। নে চল, মাছগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে ফেলতো দুজনে। ততক্ষণ আমি দেখি আশেপাশে কাউকে দেখতে পাই কিনা। কি কে তোমরা? আমার ঘরে ঢুকে কি করছো? এ মানে আমরা এখানে বেড়াতে এসেছি, পথ ভুল করে জঙ্গলে ঢুকে পড়েছি। আপনার বাড়ি দেখতে পেলাম, অনেকক্ষণ ডাকার পরেও কেউ সাড়া দিল না বলে ভেতরে এলাম। আমরা খারাপ ছেলে নই, কিছু মনে করবেন না। বটে, তা অত বড় থলিতে কি আছে? আমরা আসলে মাছ ধরতে সকালের জেলেদের কাছ থেকে মাছ কিনেছিলাম, আপনি দেখবেন? দেখবো তো নিশ্চয়ই। তার আগে তোদের একটু আদর যত্ন করি, তারপর নয় দেখা যাবে। আহ, প্রাণটা জুড়ালো। কি ঠান্ডা শরবত! আচ্ছা দাদা, আপনি এখানে একাই থাকেন? কেন, তোরা থাকবি আমার সঙ্গে? না মানে এই গভীর জঙ্গলে একা একা ভয় করে না? ভয়? ভয় আমাকে সবাই করে। মানে আপনাকে ভয় কেন? হ্যাঁ, এবার তোরাও আমায় ভয় পাবি। আমি হলাম মেছো কপালিক। প্রত্যেক অমাবস্যার পূর্ণিমার রাতে মাছ দিয়ে পুজো করে কচি মাংস কেটে খায়। এতে মেছো দেবতা তুষ্ট হয়ে সারা বছর তার মাছের যোগান দিয়ে যান। আজ তো ভরা পূর্ণিমা, আমি কচি মাংসের খোঁজেই বেরিয়েছিলাম, আর বোধ হয় খুঁজতে হবে না।
দেবতা নিজেই তার ব্যবস্থা করে নিয়েছেন। কচি মাংস মানে? মানে ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও, যেতে দাও আমাদের, যেতে দাও, ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও আমাদের। যাবি তো? এত তাড়া কিসে? আগে তোদের মুন্ডচ্ছেদ করে কড়ায় দেব, তারপর সেই মাংস দিয়ে আমরা সবাই আনন্দ করে ভাত খাবো। হ্যাঁ, হেল্প হেল্প, কে আছো? বাঁচাও বাঁচাও, হেল্প হেল্প, কে আছো? বাঁচাও বাঁচাও। ভেতরে যারা আছো বাইরে বেরিয়ে এসো। আমরা চারিদিক দিয়ে বাড়ি ঘিরে ফেলেছি, একদম পালানোর চেষ্টা করবে না। 3 গুনবো, না হলে আমরা ঘরের ভেতরে ঢুকে যাব। 1 ওম ত্রুতিং ভবতু মৃকিং ফ্রিকিং মেছায়াং নমঃ। শোন, কাল তোরা দুজনে খুব সকাল সকাল উঠবি, বুঝলি? আমরা বেরোবো, তবে এইভাবে নয়, খালি গায়ে গামছা নিয়ে আর মামার লুঙ্গি পরে বেরোবো। আর হ্যাঁ, একটা গোপ আর দাড়িও লাগাতে হবে। কি বলছো বুলাদা? কিছুই বুঝতে পারছি না। যা বলছি তাই শোন। আর রনি, কাল উঠতে যদি দেরি করেছো বাচ্চা, তোমার মাথা আমি ভেঙে দেব। না না বুলাদা, আমি ঠিক উঠে পড়বো। আর শোন, মামাকে কিছু জানতে দেবো না, যা করব সব আস্তে আস্তে করতে হবে। আর সঙ্গে একটা বড় থলি নিয়ে নিবি। চল, অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ি। বুলাদা, মনে হচ্ছে জেলেদের সর্দার আসছে, আর আমাদের এখানে থাকাটা উচিত হবে না। দাঁড়া, সুযোগ বুঝে এখান থেকে কেটে পড়বো। কড়া মাছ ধরলি তোরা? সব মাছ এদিকে নিয়ে আয়। কে কে ওখানে? কোথায় যাচ্ছিস তোরা? কে তুই? ইয়ে ইয়ে আমি সর্দার। তুই কে? এ কাজে নতুন মনে হচ্ছে, আগে তো কখনো দেখিনি। হাতে ওটা কি তোর? কিসের থলি? না মানে ঝিনুক আছে, আমার বোন চেয়েছে তাই নিয়ে যাচ্ছি। সকাল সকাল তুই ঝিনুক কুড়োতে এখানে এসেছিস? হ্যাঁ, কি বলছে রে? কই দেখি দেখি, কটা ঝিনুক কুড়িয়েছিস দেখি। রনি, চলে আয় চলে আয়, রান রান রনি রান। উফ, আর পারছি না বুলাদা, খুব খিদে পেয়েছে, আর জল তেষ্টাও পেয়েছে। সে তো আমারও পেয়েছে, কিন্তু এটা আমরা কোথায় এলাম বুঝতে পারছি না। চল একটু এগিয়ে যাই। একটা বাড়ি দেখা যাচ্ছে, চল তো দেখি, কেউ নিশ্চয়ই ওখানে আছে। কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? এটা কার বাড়ি গো বুলাদা? কিরকম অদ্ভুত বাড়িটা, তাই না? কোনো আসবাবপত্র নেই, অথচ উনুন করা, খুন্তি রাখা আছে। কত বড় বাড়ি! আর ওই দেখো,
একটা ইয়া বড় খাড়া, আবার পাশে রান্নার তেলও রাখা আছে। কি কে তোমরা? আমার ঘরে ঢুকে কি করছো? মানে আমরা এখানে বেড়াতে এসেছি, পথ ভুল করে জঙ্গলে ঢুকে পড়েছি। আপনার বাড়ি দেখতে পেলাম, অনেকক্ষণ ডাকার পরেও কেউ সাড়া দিল না বলে ভেতরে এলাম। আমরা খারাপ ছেলে নই, কিছু মনে করবেন না। আচ্ছা দাদা, আপনি এখানে একাই থাকেন? কেন, তোরা থাকবি আমার সঙ্গে? না মানে এই গভীর জঙ্গলে একা একা ভয় করে না? ভয়? ভয় আমাকে সবাই করে। হ্যাঁ, এবার তোরাও আমায় ভয় পাবি। আমি হলাম মেছো কপালিক। প্রত্যেক অমাবস্যার পূর্ণিমার রাতে মাছ দিয়ে পুজো করে কচি মাংস কেটে খায়। এতে মেছো দেবতা তুষ্ট হয়ে সারা বছর তার মাছের জোগান দিয়ে যান। আজ তো ভরা পূর্ণিমা, আমি কচি মাংসের খোঁজেই বেরিয়েছিলাম। আর বোধ হয় খুঁজতে হবে না, দেবতা নিজেই তার ব্যবস্থা করে নিয়েছেন। ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও, যেতে দাও আমাদের, যেতে দাও, ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও আমাদের। যাবি তো? এত তাড়া কিসে? হেল্প, হেল্প, কে আছো? বাঁচাও, বাঁচাও! হেল্প, হেল্প, কে আছো? বাঁচাও, বাঁচাও! ভেতরে যারা আছো বাইরে বেরিয়ে এসো। আমরা চারিদিক দিয়ে বাড়ি ঘিরে ফেলেছি, একদম পালানোর চেষ্টা করবে না। 3 গুনবো, না হলে আমরা ঘরের ভেতরে ঢুকে যাব। 1 ওম ত্রুতিং ভবতু মৃকিং ফ্রিকিং মেছায়াং নমঃ। তোমরা খুব বড় বিপদের হাত থেকে বেঁচে গেছো। ঠিক সময় তোমাদের মামা যদি আমাদের খবর না দিত, তাহলে কপালে দুঃখ ছিল তোমাদের। মজা করো, কিন্তু লিমিটের বাইরে যেও না, যেন মনে থাকবে তো? হ্যাঁ মনে থাকবে। হ্যাঁ মনে থাকবে। যাই হোক, যা হয়ে গেছে তা নিয়ে ভেবে আর লাভ নেই। আমাকে এক্ষুনি একবার অফিসের কাজে বাইরে যেতে হবে, কাল সকালে ফিরে আসব। তোমরা আজ আর কোথাও বেরিও না, জানো, বাড়িতেই থেকো। তোমাদের জন্য একজন নতুন রাঁধুনি রেখেছি, ওই তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেবে। আয় ভোলা, এদিকে আয় দেখিনি, দাদা বাবুদের সঙ্গে আলাপ করিয়ে দিই। তো সেই মেছো কপালিক। আমরা আসছি মামা, অনেক ঘুরেছি, এবার বাড়ি যাব। আমরা বাড়ি যাব। আরে আরে কিন্তু শোনো, ও ভাই, ও যেও না, ও ভাই, ও ভাই। শেষে কিনা মন্ত্রী তুমি? আমি তো ভাবতেই পারছি না, এতদিন ধরে আমাদের নুন খেয়ে সেই তুমি কিনা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে। না মানে মহারাজ। চুপ, একটাও কথা বলবে না। তোমার কাছ থেকে এটা আমি আশা করিনি। রাজ্যের কোষাগার দেশের মানুষের জন্য, তাদের কল্যাণের জন্য রাখা থাকে, আর তোমার এত লোভ যে সেই কোষাগার থেকে তুমি চুরি করলে। সেই মন্ত্রী, আমায় আমায় যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব মহারাজ। হ্যাঁ, শাস্তি তো তোমায় পেতেই হবে মন্ত্রী, না হলে আমি শান্তি পাবো না। সবার সামনে যে তোমায় শাস্তি দিচ্ছি না, এই তোমার ভাগ্য ভালো। আজ্ঞে মহারাজ, আপনি যা বলবেন
তাই শিরোধার্য। কাল তুমি এই দেশ থেকে বিদায় নেবে, আর কোনোদিন যেন চন্দ্রনাথ নামের কোনো মন্ত্রী এই দেশে না থাকে। না না মহারাজ, এত বড় শাস্তি আমায় দেবেন না। এখনই এই দেশ ছাড়া হোক, এই আমার আদেশ। এই হলেন আজ থেকে আনন্দনগরের নতুন মন্ত্রী শ্রী কৈলাসনাথ। সাধু সাধু। আশা করি আমাদের নতুন মন্ত্রী দেশের তথা দশের জন্য মঙ্গল চিন্তা করবেন এবং নিজের তথা এই রাজ্যের নাম উজ্জ্বল করবেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব মহারাজ। সাধু সাধু। আরে অমল যে, তা অনেকদিন পর দেখছি তোমায়। কেমন আছো ভায়া? আর বলো না ভায়া, ছেলেটাকে নিয়ে খুব চিন্তায় আছি। আজ প্রায় 12 দিন হয়ে গেল বদ্যির ওষুধ খেয়েও জ্বর কমছে না। তা ভায়া, বদ্যির ওষুধ খেয়েও যখন অসুখ সারেনি, তখন না হয় একবার ওই হ্যারিকেন বাবার কাছে গেলে দেখো, জ্বর কমলেও কমতে পারে। হ্যারিকেন বাবা? তিনি আবার কি? খুব নাম ওনার, শুনেছি মন্তর টন্তর বলে সবার রোগ সারিয়ে দেন। যে রোগ অন্য কেউ সারাতে পারে না, সেই রোগও তিনি সারিয়ে দেন। ও তাই নাকি গো? হ্যাঁ, তাহলে তো আমাকেও একবার ওনার কাছে নিয়ে চলো না ভায়া, যদি ছেলেটা আবার ঠিক হয়ে যায়। আসছে শনিবার যাবো তাহলে। এখন ওং চামুন্ডায় বেছায়া রিং ক্রিং ওং ফট স্বাহা। রাজামশাই, আজ দেখছি গভীর চিন্তায় মগ্ন। কি হয়েছে যদি বলেন মহারাজ? মন্ত্রী, পদ্মকোট পাহাড়ের গায়ে গুহার মধ্যে নতুন হ্যারিকেন বাবার আগমন। রাজ্যে ছড়িয়ে পড়েছে এই বার্তা। কে এই হ্যারিকেন বাবা? কোথা থেকেই বা এলেন সেটা জানতে হবে। মহারাজ, এরা সব আসেন আবার চলেও যান, এদের নিয়ে এত চিন্তা করবেন না। না না মন্ত্রী, এ বাবা যে সে বাবা নয়। এ বাবা হলো বশীকরণ মন্ত্র জানা বাবা। দেশের মানুষ এক এক করে হ্যারিকেন বাবার নাম জপ করতে শুরু করেছে। জল মাথার উপর যাওয়ার আগে কিছু একটা করতেই হবে মন্ত্রী। ঠিক আছে, আমি না হয় কালই একবার যাব তাহলে সেখানে। না না মন্ত্রী, তুমি না, আমি নিজে যাব। গিয়ে দেখবো কে সেই বাবা যার এত ক্ষমতা। আপনি জানেন? সাবধানে মহারাজ, আপনার যাওয়াটা কি ঠিক হবে? চিন্তা করো না, কাক পক্ষিত টের পাবে না। আমি রাজা না, প্রজা সেজেই যাব। খুব চিন্তায় থাকবো মহারাজ। সাধু বাবা মোটেও সুবিধের নয়। চিন্তা করো না মন্ত্রী, যত শীঘ্র সম্ভব আমি ফিরে আসব। ততক্ষণ তুমি এদিকটা খেয়াল রেখো। আপনি কিছু চিন্তা করবেন না মহারাজ, তাড়াতাড়ি ফিরে আসুন। ওই তো গুহার ভেতর আগুন দেখা যাচ্ছে। ওখানেই আছে নিশ্চয়ই ওই বাবা। যাই দেখি। কি এ আমি কি দেখছি? ওং চামুন্ডায় বেছায়া রিং ক্রিং ওং ফট স্বাহা। ও, তাহলে চন্দ্রনাথই ফিরে এসেছে ছদ্মবেশে। প্রতিশোধ নিতে এসেছে আমার উপর। আমিও ছাড়ব না। দেখি দেখি ও কি করে। কই আমার সোনা মানিক, এবার কথা বলো। আমার এতদিনের তপস্যা আজ সফল হতে চলেছে। নাও নাও, এবার বলো তো মা কালী, মা বলো, আমার যে আর তর্স হয়েছে না, বলো। কি সর্বনাশ! চন্দ্রনাথ মৃতদেহকে দিয়ে কেন কথা বলাতে চাইছে? আর মতলবটা কি? আপনার এতদিনের তপস্যা গুরুদেব শেষে বিফলে না যায়। না, কিছুতেই না।
ওই শয়তান রাজাকে শিক্ষা দেব বলে এত দিন ধরে আমি তন্ত্র সাধনা করেছি। আজ শেষ দিনে এসে আমি কিছুতেই পেছনে হটব না। সফল আমাকে হতেই হবে। আমি আমার ছেলের, আমার সোনার বলি এমনি এমনি বৃথা হতে দিতে পারি না। ওকে কথা বলতেই হবে। ও একবার কথা বললেই আমি সফল সফল। তখন আর কারোর সাধ্য নেই আমাকে আটকায়। ওহ, কি ভয়ানক লোক এই চন্দ্রনাথ। আমার উপর প্রতিশোধ নেবে বলে নিজের ছেলেটাকেও বলি দিয়েছে। উফ, একে শুলে চড়ানো উচিত না। এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক নয়। এক্ষুনি প্রাসাদে ফিরে গিয়ে এর একটা বিহিত করতেই হবে। যাই, এক্ষুনি যাই। আমি কিছুতেই এখান থেকে নড়তে পারছি না। কেন কেন পারছি না? কি ভেবেছিলে এখানে আসা সোজা, কিন্তু যাওয়া আমার ইচ্ছের ওপর। না বলে এসে গেছো, কিন্তু যেতে আর তোমায় দিচ্ছি না রাজা। মানে যেতে দেবে না মানে কি? মানে এই দেখো দেখো তোমার আমি কি অবস্থা করি। ওম হ্রিং ক্রিং চামুণ্ডায় নমঃ, রূপং পতয়ে নমঃ, রাজা ধীমহি কুকুরায় গতে। রাজা এক বিশেষ কাজে বাইরে গেছেন, তাই রাজসভার কার্য আজ স্থগিত রাখা হচ্ছে। রাজামশাই কোথায় গেছেন মন্ত্রীমশাই? এক বিশেষ প্রয়োজনীয় কাজে বেরিয়েছেন, তাই এক্ষুনি সেই বিষয়ে কাউকে কিছুই বলা যাবে না। রাজামশাই স্বয়ং নিজের মুখেই এসে বলবেন। আমি এক্ষুনি একবার রাজজ্যোতিষীর কাছে যাব, তাই আজ রাজসভা এখানেই শেষ হলো। প্রণাম নেবেন রাজজ্যোতিষী। এক বিশেষ কারণে আমি আপনার কাছে এলাম। আসুন আসুন, কি সৌভাগ্য! স্বয়ং মন্ত্রী মশাই আমার গরিব খানায় এসেছে। আগে রাজ্যে ঘোরতর বিপদের সংকেত পাচ্ছি। রাজা সেই কার্য হেতু গতকাল রাতে ছদ্মবেশে বেরিয়েছিলেন, এখনো ফিরে আসেননি। সে কি? এ তো সাংঘাতিক ব্যাপার। দাঁড়ান দাঁড়ান, এক্ষুনি আমার গণিতের খাতাখানা বের করি। ওং নম শ্রী দুর্গা মাতা ওই নম, নম কালীকে নম, শক্তি স্বরূপেণ মাতা চামুণ্ডায় নম। ওই তো গুহার ভেতর আগুন দেখা যাচ্ছে। ওখানেই আছে নিশ্চয়ই ওই বাবা। যাই দেখি। ওম চামুণ্ডায় বেছায়া রিং ক্রিং। এ আমি কি দেখছি? ওম চামুণ্ডায় বেছায়া রিং ক্রিং ওং ফট স্বাহা। ও, তাহলে চন্দ্রনাথই ফিরে এসেছে ছদ্মবেশে। প্রতিশোধ নিতে এসেছে আমার উপর। আমিও ছাড়ব না। দেখি ও কি করে। কই আমার সোনা মানিক,
এবার কথা বলো, আমার এতদিনের তপস্যা আজ সফল হতে চলেছে। নাও নাও, এবার বলো তো মা কালী, মা বলো, আমার যে আর তর্স হয়েছে না, বলো। কি সর্বনাশ! চন্দ্রনাথ মৃতদেহকে দিয়ে কেন কথা বলাতে চাইছে? আর মতলবটা কি? আপনার এতদিনের তপস্যা গুরুদেব শেষে বিফলে না যায়। না, কিছুতেই না। ওই শয়তান রাজাকে শিক্ষা দেব বলে এত দিন ধরে আমি তন্ত্র সাধনা করেছি। আজ শেষ দিনে এসে আমি কিছুতেই পেছনে হটব না। সফল আমাকে হতেই হবে। আমি আমার ছেলের, আমার সোনার বলি এমনি এমনি বৃথা হতে দিতে পারি না। ওকে কথা বলতেই হবে। ও একবার কথা বললেই আমি সফল সফল। তখন আর কারোর সাধ্য নেই আমাকে আটকায়। ওহ, কি ভয়ানক, কি ভয়ানক লোক এই চন্দ্রনাথ। আমার উপর প্রতিশোধ নেবে বলে নিজের ছেলেটাকেও বলি দিয়েছে। উফ, একে শুলে চড়ানো উচিত। না, এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক নয়। এক্ষুনি প্রাসাদে ফিরে গিয়ে এর একটা বিহিত করতেই হবে। যাই, এক্ষুনি যাই। একি আমি কিছুতেই এখান থেকে নড়তে পারছি না। কেন কেন পারছি না? কি ভেবেছিলে এখানে আসা সোজা, কিন্তু যাওয়া আমার ইচ্ছের ওপর। না বলে এসে গেছো, কিন্তু যেতে আর তোমায় দিচ্ছি না রাজা। মানে যেতে দেবে না? মানে কি? মানে এই দেখো, দেখো তোমার আমি কি অবস্থা করি। ওম হ্রিং ক্রিং চামুণ্ডায় নমঃ, রূপং পতয়ে নমঃ, রাজা ধীমহি কুকুরায় গতে। কি মহারাজের ঘোরতর বিপদ! বিপদ? কি বলছেন আপনি রাজজ্যোতিষী? মা বলো, আমার যে আর তর্স হয়েছে না, বলো। কি সর্বনাশ! চন্দ্রনাথ মৃতদেহকে দিয়ে কেন কথা বলাতে চাইছে? আর মতলবটা কি? আপনার এতদিনের তপস্যা গুরুদেব শেষে বিফলে না যায়। না, কিছুতেই না। ওই শয়তান রাজাকে শিক্ষা দেব বলে এত দিন ধরে আমি তন্ত্র সাধনা করেছি। আজ শেষ দিনে এসে আমি কিছুতেই পেছনে হটব না। সফল আমাকে হতেই হবে। আমি আমার ছেলের, আমার সোনার বলি এমনি এমনি বৃথা হতে দিতে পারি না। ওকে কথা বলতেই হবে। ও একবার কথা বললেই আমি সফল সফল। তখন আর কারোর সাধ্য নেই আমাকে আটকায়। ওহ, কি ভয়ানক, কি ভয়ানক লোক এই চন্দ্রনাথ। আমার উপর প্রতিশোধ নেবে বলে নিজের ছেলেটাকেও বলি দিয়েছে। উফ, একে শুলে চড়ানো উচিত। না, এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক নয়। এক্ষুনি প্রাসাদে ফিরে গিয়ে এর একটা বিহিত করতেই হবে। যাই, এক্ষুনি যাই। কি ভেবেছিলে এখানে আসা সোজা,
কিন্তু যাওয়া আমার ইচ্ছের ওপর। না বলে এসে গেছো, কিন্তু যেতে আর তোমায় দিচ্ছি না রাজা। মানে যেতে দেবে না মানে কি? মানে এই দেখো, দেখো তোমার আমি কি অবস্থা করি। ওম হ্রিং ক্রিং চামুণ্ডায় নমঃ, রূপং পতয়ে নমঃ, রাজা ধীমহি কুকুরায় গতে। তাহলে এখন উপায়? সাধুর মায়া জাল ভেদ করে মহারাজ এখন আসতে পারবেন না। তন্ত্রবিদ্যায় পারদর্শী ওই হ্যারিকেন বাবা খুবই শক্তিশালী মন্ত্রের বলে রাজা মশাইকে বন্দি করে রেখেছেন। ওই মৃতদেহকে দিয়ে কথা বলিয়ে মহারাজের সর্বস্ব দখল করাই হলো ওর উদ্দেশ্য। এখন উপায়? এই বিপদ থেকে কি করে রক্ষা পাবো? দুজন অল্প বয়স্ক পুত্র সন্তান পারবে এই বিপদ থেকে উদ্ধার করতে। তারাই একমাত্র মায়াজাল ভেদ করে মহারাজের কাছে যেতে পারবে। দুজন অল্প বয়স্ক পুত্র সন্তান? রাজ্যধীশ মহাশয়, আমার দুই পুত্র এই কাজ করবে। আমার দুই পুত্রই কাজ করবে। ভালো করে ভেবে বলুন, এই কাজে কিন্তু বিপদের আশঙ্কাও প্রবল। রাজ্যের ভালো মন্দ সবকিছুর দায়িত্ব এখন আমার হাতে, তাই বিপদ দেখে পিছু হটে যাওয়া কাপুরুষতা হবে। আপনি শুধু কি করতে হবে বলুন। বেশ, তাহলে আজ রাতেই আমাদের যা করার করে ফেলতে হবে। মহারাজ ভেতরে কুকুর হয়ে আছেন, তোমরা গিয়ে কোনো মতে ওনাকে গুহা থেকে বের করে নিয়ে এসো। পুকুর পেরোলে জানবে মায়ার শক্তিও শেষ, কিন্তু তার আগে খুবই সাবধান। ওই সাধু যেন কোনো মতেই টের না পায়। ঠিক আছে, তাই হবে। আমরা এখন আসি। খুব সাবধানে কাজটা করবি, তোদের ওপর আনন্দনগরের ভবিষ্যৎ নির্ভর করছে। তথাস্তু। ওই দেখ, একটা কুকুর দেখা যাচ্ছে। হ্যাঁ, চল আমরা আস্তে আস্তে যাই। ওই দেখ, কুকুরটাও এদিকে আসছে। চল চল, এবার আমরা পুকুরের দিকে হাঁটা দিই। কুকুরটাও তাহলে আমাদের তাড়া করবে আর পুকুরটা পেরিয়ে যেতে পারবো। কি হচ্ছে? অসম্ভব! আমার মায়াজাল থেকে ওই কুকুর বেরিয়ে যেতে পারে না। তাহলে আমার এতদিনের তপস্যা, আমার একমাত্র ছেলের বলিদান সব বিফলে যাবে। এই আমি কিছুতেই হতে দিতে পারি না। কি হয়েছে গুরুদেব? আপনি এত উদ্বিগ্ন কেন হয়ে আছেন? আমাকে এক্ষুনি একবার নতুন করে মায়ার বাঁধনে এই আনন্দনগরকে বাঁধতে হবে। বাবা, খুবই ভালো। আমি গর্বিত তোমাদের ওপর।
প্রণাম মহারাজ। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার দেশকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করে আপনারা কত মানুষের জীবন দান করলেন। আপনার মতো মহারাজ যে দেশে থাকবে সেই দেশ এমনিতেই সুরক্ষিত থাকবে মহারাজ। আপনি নিজের জীবনে ঝুঁকি নিয়ে যেভাবে গুহার ভেতরে রহস্য উদ্ঘাটন করলেন তা আমাদের কাছে দৃষ্টান্ত মহারাজ। আপনার জন্য এটুকু করতে পেরে নিজেকে সত্যি ধন্য মনে হচ্ছে। চন্দ্রনাথ আমার হাজার ক্ষতি করলেও এক সময়ও আমার মন্ত্রী ছিল। ওর ছেলের মৃত্যু আমাকে খুব কষ্ট দিয়েছে, আর ও বোধহয় এই মুহূর্তে অজ্ঞান হয়ে পড়ে আছে। ওকে জীবন দান করে দিও। ভগবান ওকে এমনিতেই অনেক শাস্তি দিয়েছেন। এই হলো আমাদের রাজা। জয় মহারাজের জয়, জয় আনন্দনগরের রাজা জয়, জয় রাজা রুদ্রপ্রতাপ সিংহের জয়।